হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। সেট 52 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের সেশনে আজ আমরা ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন আলোচনা করি, আজও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই TWS একাডেমি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত না থাকো, অবশ্যই যুক্ত হবে। ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সকলকে বলবো ক্লাস একটা করে কিন্তু লাইক করতে ভুলবে না। চলো শুরু করি আমরা আজকের প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, পেরিয়ার বাঁধটি নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত হয়েছে? পেরিয়ার বাঁধ আমাদের আহ, ভারতে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ ড্যাম প্রকল্প, পেরিয়ার নদী প্রকল্প। এটা কোন নদীর উপরে নির্মিত হয়েছে? আচ্ছা, পেরিয়ার বাঁধ যেখানে নির্মিত হয়েছে সেখানে পেরিয়ার জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। তো এটার যদি আমরা দেখি মূল উদ্দেশ্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত হয়। ঠিক আছে, তো জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পেরিয়ার বাঁধটা নির্মিত হয়েছে পেরিয়ার নদীর উপরে। পেরিয়ার নদীটা অবস্থিত বা পেরিয়ার নদীর উপরে এই বাঁধটা অবস্থিত আছে, পেরিয়ার বাঁধ কেরালায়। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসার চান্স থাকে, সেটা হচ্ছে এটা কেরালার কোথায় অবস্থিত আছে? কেরালার ইদুক্কি জেলাতে। ইদুক্কি জেলাতে অবস্থিত আছে এই বাঁধটি। ভারতচন্দ্র রায়কে রায় গুণাকর উপাধিতে কে ভূষিত করেন? ভারতচন্দ্র রায়, ইনি মঙ্গল কাব্যের রচয়িতা ছিলেন, তাই না? তো এই ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের যিনি রচয়িতা, আমি লিখে দিই এখানে, অন্নদামঙ্গল কাব্য রচনা করেন তিনি। ওকে, তো অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়, ইনি রায় গুণাকর উপাধিতে ভূষিত হয়েছিলেন। তাকে এই রায় গুণাকর উপাধি দিয়েছিলেন কে জানো? কৃষ্ণনগরের রাজা, রাজা কৃষ্ণচন্দ্র রায়। প্রথম পাটকল শিল্প গড়ে ওঠে কোথায়? প্রথম পাটকল শিল্প গড়ে ওঠে কোথায়? ভারতের প্রথম পাটকল, বা এটাকে চটকলও বলা হয়, পাটকল চটকল একই বিষয়। পাটকল কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম? রাইট অ্যান্সার ইজ, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের রিষড়াতে স্থাপিত হয় 1855 সালে। কবে স্থাপিত হয় এটা? রিষড়াতে 1855 সালে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু এখান থেকে পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন হয়। এরপরে কিলোখাড়িকে নিজের রাজধানী করেন কে? কিলোখাড়ি হচ্ছে একটা অঞ্চলের নাম বা একটা স্থানের নাম। এই স্থানকে নিম্নলিখিত সুলতানি যুগের বিভিন্ন শাসকদের নাম দেওয়া আছে, এর মধ্যে কোন শাসক কিলোখাড়িকে নিজের রাজধানী বলে ঘোষণা করেছিলেন বা নিজের রাজধানী করেছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি, গিয়াসউদ্দিন বলবন, সুলতানা রাজিয়া এবং নাসিরউদ্দিন মাহমুদ, এরা সকলেই সুলতানি যুগে শাসন করেছিল আমাদের ভারতে। এর মধ্যে কিলোখাড়িকে যিনি রাজধানী হিসাবে নির্বাচিত করেছিলেন তিনি হচ্ছেন জালালউদ্দিন ফিরোজ খলজি বা খিলজি। ইনি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যিনি 1290 সালে খিলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং খিলজি বংশ যদি আমরা দেখি, খিলজিরা শাসন করেছিল 1290 থেকে 1320 সাল পর্যন্ত আমাদের ভারতে, কিন্তু তারা শাসন করেছিল, প্রায় 30 বছর শাসন করেছিল ভারতে। জালালউদ্দিন ফিরোজ খলজির রাজধানী ছিল কিলোখাড়ি। এরপরে আর্যভট্ট কোন রাজার সমসাময়িক ছিলেন? আর্যভট্ট, ইনি কি ছিলেন? জ্যোতির্বিদ, তাই না? তো জ্যোতির্বিদ আর্যভট্ট, এবং তার সঙ্গে তিনি গণিতবিদও ছিলেন। তো জ্যোতির্বিদ, গণিতবিদ আর্যভট্ট, ইনি কোন রাজার সমসাময়িক ছিলেন? অ্যান্সার কি হবে? আর্যভট্ট সমসাময়িক ছিলেন এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের। ঠিক আছে, বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন আর্যভট্ট। এখানে দেখো, গুপ্ত বলে যে যুগটা ছিল, গুপ্ত যুগটাকে অ্যাকচুয়ালি আমাদের প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণযুগ হিসাবে ধরা হয়। এই যুগে জ্যোতির্বিদ্যা,
বিশেষ করে গণিত, সাহিত্য, স্থাপত্য সব দিকে কিন্তু উন্নতি বা সমৃদ্ধ ছিল এই যুগটা। এই কারণে এটাকে কিন্তু আমরা গুপ্ত যুগকে আমরা সমৃদ্ধ যুগ বলছি। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিল, তার মধ্যে একজন সদস্য ছিলেন আর্যভট্ট, ঠিক আছে, নবরত্নের। এরপরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, IFAD, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, এটা সদর দপ্তর কোথায় অবস্থিত? বা এটাকে আমরা বলবো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে IFADর ফুল ফর্ম। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুড বা কৃষি সংক্রান্ত যখন বিষয় আসবে তখন আমরা উত্তরে চলে যাব একদমই রোম। রোম কি? রোম হচ্ছে ইতালির রাজধানী, তাই না? ইটালি দেশে অবস্থিত আছে। এখানে যদি ফুড সম্পর্কিত বা এগ্রিকালচার সম্পর্কিত আরও একটা প্রশ্ন আসতো, FAO এর সদর দপ্তর কোথায়? কোথায় বলতাম? রোমের সদর দপ্তর হচ্ছে তাই না? এর সদর দপ্তর কোথায়? রোমে অবস্থিত। FAO মানে কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ফুড আর এগ্রিকালচারের বিষয় আসলেই রোম। পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি? অভিকর্ষজ ত্বরণের মান কোথায় বেশি হয়ে থাকে, বা অভিকর্ষ বল কোথায় বেশি হয়, এটাই মনে করো। পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে কিন্তু সর্বদা টানছে। এই যে বলে সে টানে, সেটাকে আমরা অভিকর্ষ বল বলে থাকি। তো অভিকর্ষ ত্বরণের মান সব থেকে বেশি কোথায় হয়? অ্যান্সার যদি দেখা যায়, পৃথিবীটা এরকম কিন্তু ভূগোলবিদদের অনুসারে একটু চ্যাপ্টা প্রকৃতির। আমাদের পৃথিবীটা একদমই সম্পূর্ণ গোল নয়, একটু চ্যাপ্টা প্রকৃতির। দুই মেরু আমাদের যে আছে, দুই মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এগুলো কিন্তু কেন্দ্রের অনেক কাছাকাছি অবস্থিত। আমরা যদি দেখি অন্যদের তুলনায় কেন্দ্রের অনেকটা কাছে অবস্থিত আছে উত্তর মেরু, দক্ষিণ মেরু। তো এখানে দেখো, আমরা যদি দেখি মেরু অঞ্চল, এটাতে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হবে নিরক্ষ অঞ্চলের তুলনায়, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কিন্তু এখানে অভিকর্ষজ ত্বরণ বেশি হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, কয়টি ভারতীয় রাজ্যের সীমানা স্পর্শ করেছে রাজধানী দিল্লি? রাজধানী দিল্লি, রাইট অ্যান্সার করো। দিল্লি দেখো, দিল্লি কিন্তু আমাদের ভারতের প্রথমে রাজধানী ছিল না। লর্ড হার্ডিঞ্জের সময়ে, লর্ড হার্ডিঞ্জ টু, এনার সময় কি হয়? ভারতের রাজধানী স্থানান্তর হয়। ভারতের ভারতের রাজধানী স্থানান্তর হয়। দেখো, 1911 সাল পর্যন্ত, 1911 সাল পর্যন্ত আমাদের ভারতের রাজধানী ছিল কলকাতা। তো 1911 সালে কি হয়? লর্ড হার্ডিঞ্জ, তার সময় ভারতের রাজধানী স্থানান্তর করা হয়েছিল। এবং কোথা থেকে স্থানান্তর করা হয়? কলকাতা থেকে। প্রথমে তাহলে রাজধানী কোথায় ছিল? কলকাতা কিন্তু ভারতের অনেক বছর রাজধানী ছিল। তো কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানীটা স্থানান্তর হয়েছিল। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্টলি, রাজধানী যে দিল্লি, এই দিল্লিটা 1956 সালে ইউটি হিসাবে কিন্তু স্বীকৃতি পায়, এবং বর্তমানে এটা কিন্তু আমাদের ভারতের একটা ইউনিয়ন টেরিটরি, তার সঙ্গে আমাদের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি NCT হিসাবেও পরিচিত। তো এখানে দিল্লিটা, দিল্লিটা কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে? দুটি রাজ্যের সীমানা কিন্তু স্পর্শ করে থাকে দিল্লি। কোন কোন রাজ্য? দুটি রাজ্য হচ্ছে, একটা হরিয়ানা রাজ্য, হরিয়ানা রাজ্য, এবং আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশ দিল্লি ছাড়াও আরও কিন্তু 8টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে। উত্তরপ্রদেশের আমাদের ভারতের সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা আছে। একটা তো কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সাথে আছে সীমানা, বা ভারতের রাজধানী অঞ্চল দিল্লির সাথে সীমানা আছে, তার সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের সীমানা আরও 8টি রাজ্যের সঙ্গে আছে। কোন নদীর তীরে সাতবাহনদের রাজধানী পৈঠান অবস্থিত ছিল? সাতবাহনদের রাজধানী ছিল পৈঠান, বা এটাকে প্রতিষ্ঠানও বলা হয়। পৈঠান বা প্রতিষ্ঠান নামে পরিচিত হচ্ছে এই অঞ্চলটা, সেটা সাতবাহন বংশের রাজধানী ছিল। সাতবাহন বংশটা বর্তমানে যে আধুনিক মহারাষ্ট্র এবং তোমার তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, এবং তার সঙ্গে আমরা যদি দেখি কর্ণাটকের কিছু অংশ জুড়ে কিন্তু বিস্তৃত ছিল সাতবাহন রাজ্যটা। এই সাতবাহন রাজ্য, এর প্রতিষ্ঠাতা কে ছিল জানো? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
এই বংশের প্রতিষ্ঠাতা ছিল সিমুক নামক একজন ব্যক্তি। কে ছিল? সিমুক নামক একজন ব্যক্তি ছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কে সাতবাহন বংশ প্রতিষ্ঠা করেন? সাতবাহনদের প্রথম রাজধানী পৈঠান, এটার গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। এই পৈঠান, এই রাজধানীটা কে নির্মাণ করেছিল? এটা সিমুক, তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এনাদের দ্বিতীয় আরো একটা রাজধানী ছিল, এটাও একটু জেনে রাখো। দ্বিতীয় রাজধানী কি ছিল জানো? সাতবাহনদের দ্বিতীয় রাজধানী কি ছিল? অ্যান্সার হচ্ছে অমরাবতী। অমরাবতী সাতবাহনদের দ্বিতীয় রাজধানী ছিল। বর্তমানে অন্ধ্রপ্রদেশের মধ্যে আসে অমরাবতী। বিদেশিয়া নৃত্য কোন রাজ্যের একটি লোকনৃত্য? চলো একটা বেসিক প্রশ্নের উত্তর করে ফেলো। বিদেশিয়া বলে নৃত্য একটা লোকনৃত্য, এই লোকনৃত্যটি কোন রাজ্যের একটি লোকনৃত্য? বিদেশিয়া বিহারের লোকনৃত্য। অপশন বি ইজ রাইট অ্যান্সার। হোমওয়ার্ক হচ্ছে আজকের, ভারতের কোন রাজ্যের আয়তন সর্বনিম্ন? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, সকলে এটার উত্তর করবে। ভারতে আয়তনের নিরিখে সব থেকে ছোট রাজ্য কোনটি? কোন রাজ্যের আয়তন সব থেকে ছোট? অবভিয়াসলি তোমরা সকলে এটার উত্তর কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখি, ভারতে প্রথম ডাক পরিষেবা শুরু হয় কবে? ভারতের ডাক ব্যবস্থা, ভারতে যে ডাক ব্যবস্থা আছে সেটা বিশ্বের মধ্যে বৃহত্তম। ভারতে পোস্টাল নেটওয়ার্ক, এটা বিশ্বের মধ্যে সব থেকে বড় ডাক পরিষেবা। তো ভারতে এই যে ডাক পরিষেবা, এটার গোড়াপত্তন হয় কবে? রাইট অ্যান্সার হচ্ছে 1837 সালে কিন্তু শুরু হয়েছিল ভারতের প্রথম ডাক পরিষেবা। 77তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন ভারতীয় অভিনেতা কেরিয়ার অ্যাচিভমেন্ট পুরস্কার পায়? 77তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কয়েকদিন আগে হয়েছিল, তো সেটাতে কোন ভারতীয় অভিনেতা ক্যারিয়ার অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছিল? লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এটা কোথায় হয়? এটা সুইজারল্যান্ডে হয়ে থাকে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। ওকে, তো সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখ খান ইনি ক্যারিয়ার অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা কে ডাকেন? গ্রাম পঞ্চায়েত এটার সাধারণ সভা কে আহ্বান করে থাকেন? গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা আহ্বান করে থাকেন সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি বা সচিব থাকেন, সভাপতি বলতে পারো, সভাপতি বা সেক্রেটারি যিনি হয়ে থাকেন বা যাকে আমরা সচিবও বলে থাকি, তিনি সেটা ডেকে থাকেন। কিন্তু প্রথম সভা গ্রাম পঞ্চায়েতের কে আহ্বান করে? জানো প্রথম সভা কে আহ্বান করে? ব্লক ডেভেলপার অফিসার যিনি থাকেন, বিডিও, নাকি বিডিও হবে না, বিডিও কিন্তু আয়োজন করে থাকে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা। এরপরেরটা দেখি, হরপ্পা কে আবিষ্কার করেন? নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা এটা সিন্ধু সভ্যতার আবিষ্কৃত, সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম সাইট। সিন্ধু সভ্যতার অনেক সাইট আছে, সিন্ধু সভ্যতার অনেক সাইট আছে, হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, বানওয়ালি, লোথাল, ধোলাভিরা, ঠিক আছে, সুরকোটাডা, কালিবঙ্গান, তো বিভিন্ন সাইট আছে সিন্ধু সভ্যতার। তার মধ্যে হরপ্পা হচ্ছে সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম সাইট। এটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি।
আচ্ছা, দয়ারাম সাহানি ইনি যে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন তিনি কবে করেন এই সিন্ধু সভ্যতা আবিষ্কার? বলো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিন্ধু সভ্যতার প্রথম সাইট হরপ্পা সেটা কবে আবিষ্কৃত হয়েছিল? মনে রাখতে হবে 1921 সালে আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতার প্রথম সাইট, হরপ্পান সাইট। ব্রেঞ্চ প্রেস কথা যুক্ত কোন খেলার সঙ্গে? ব্রেঞ্চ প্রেস নামক এই কথাটি, এই শব্দটি কোন খেলার সাথে অ্যাসোসিয়েট, কোন খেলার সাথে যুক্ত আছে? ব্রেঞ্চ প্রেস শব্দটি যুক্ত ভার উত্তোলন খেলা বা ওয়েট লিফটিং খেলার সঙ্গে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটু অ্যানাউন্সমেন্ট। টিডব্লিউএস একাডেমির থেকে আমাদের যে সমস্ত ব্যাচগুলো বর্তমানে চলছে সেই সমস্ত ব্যাচগুলো তোমরা দেখতে পারো। এই ব্যাচগুলোয় ভর্তি হয়ে তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ফিচার্সের মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারো। বিভিন্ন তোমাদের এক্সট্রা ফিচার্স সেখানে দেওয়া হয় এবং এখানে ভর্তি হলে কিন্তু তোমরা ফুল যে পরীক্ষার প্রিপারেশন সেটা পাবে এবং পরীক্ষা ক্র্যাক করার মতো কিন্তু প্রিপারেশন এখানে তোমাদের দেওয়া হয়ে থাকে। অভিজ্ঞ শিক্ষকরা এখানে প্রতিদিন তোমাদের ক্লাস করাবেন, রুটিন ওয়াইজ ক্লাস করানো হবে, কমপ্লিট সিলেবাস, পুরো সিলেবাসটা কমপ্লিট করানো হবে এখানে। তার সঙ্গে সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তোমরা আমাদের প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে পারো। প্র্যাকটিস ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকে কিন্তু আমাদের প্রিপারেশান চালাতে পারো। ওকে, যদি তোমার ব্যাচে এখনও অ্যাডমিশন না হয়ে থাকো তাহলে অবশ্যই সকলে অ্যাডমিশন হয়ে যাও টিডব্লিউএস একাডেমিতে। টিডব্লিউএস একাডেমি পশ্চিমবঙ্গের সেরা চাকরির প্রস্তুতির প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রচুর বহু সংখ্যক ছাত্রছাত্রীরা তারা সাকসেস হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে পড়ে কিন্তু তারা এখন তারা বিভিন্ন ফিল্ডে কাজ করছে বা জব করছে। তো তার জন্য অবশ্যই আমাদের এখানে মনোযোগ সহকারে তোমাদের ভর্তি হয়ে একটা সিস্টেমের মধ্যে এসে পড়াশুনো করতে হবে। তো টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখানে অবশ্যই তোমরা পড়াশুনো করা শুরু করে দাও। চলো আমরা পরের প্রশ্ন দেখি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, সুখী যে রিপোর্ট হয়ে থাকে বা তালিকা হয়ে থাকে সেটাতে কোন সংস্থা প্রকাশ করে থাকে? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা কোন সংস্থা প্রকাশ করে? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা যেটাকে আমরা ইউএনডিপি বলি, আইইপি অর্থাৎ ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস, তারপরে হচ্ছে এসডিএসএন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সিচুয়েশন নেটওয়ার্ক, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সিচুয়েশন নেটওয়ার্ক এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর মধ্যে কোনটি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক বা এসডিএসএন। এরা কিন্তু প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। এটা সম্পর্কে একটু জেনে রাখো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক এটা ডেয়ার স্টুডেন্টস 2012 সালে স্থাপিত হয়েছিল এবং এটার যদি আমরা প্রথম স্থাপন ক্ষেত্রে এর হেডকোয়ার্টার দেখি তাহলে এটা অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে এবং এরা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে। আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এটা একটু জেনে রাখো। এই রিপোর্টে ভারতের স্থান কত বর্তমানে? সর্বশেষ 2024-এ যে রিপোর্টটি প্রকাশ হলো সেই রিপোর্টে ভারতের স্থান কত? ওকে, অলরাইট, তো এটা একটু দেখবে ভারতের স্থান কত। ভারতের স্থান হচ্ছে লাস্ট যে রিপোর্টটা মানে প্রকাশ হয়েছে সেখানে 143, 143টি দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে 143টি দেশের মধ্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে। ভারতের জলবায়ু কি প্রকৃতির? 17 নম্বর প্রশ্ন। ভারতের জলবায়ু কি প্রকৃতির জলবায়ু? উপক্রান্তীয়, শুষ্ক, ক্রান্তীয়, মৌসুমী, নাতিশীতোষ্ণ, নিরক্ষীয়। কি প্রকৃতির জলবায়ু ভারতের জলবায়ু? ভারতের যে জলবায়ু এখানে আমরা বলবো ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ওকে, এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু সেম হবে। পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় বা উপক্রান্তীয় প্রকৃতির কিন্তু হয়ে থাকে, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতিরও হয়ে থাকে পশ্চিমবঙ্গের জলবায়ু। নতুন দ্বীপ নিউমুর দ্বীপ কোথায় অবস্থিত? নিউমুর দ্বীপ হচ্ছে একটা নতুন দ্বীপ আমাদের ভারতে জেগে ওঠা, ধরতে গেলে একটা নতুন দ্বীপ হিসাবে পরিচিত। এটাকে পূর্বাশা দ্বীপও বলা হয়। পূর্বাশা দ্বীপ এর অপর নাম। তো অপর নাম পূর্বাশা দ্বীপ।
এই দ্বীপটা ভারতের একটা নতুন দ্বীপ। এটা কোথায় অবস্থিত? ভারত বাংলাদেশ সীমান্তে, আরব সাগরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নাকি পক প্রণালীতে? এটা ভারত বাংলাদেশ সীমান্তে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মধ্যে পড়ে থাকে নিউমুর দ্বীপটা। ওকে, তো এটা ভারত বাংলাদেশ সীমান্তে আছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গের অংশ বা ভারতের একটা অংশ। কোট ডিপেন্ডেন্ট হাউ এআই ইজ চেঞ্জিং আওয়ার লাইভস, এখানে বইটির লেখক বা লেখিকা কে? অ্যান্সার কি হবে? এই বইটি লিখেছেন কে? 2025-এ প্রকাশিত হয়েছে সম্প্রতিকালে। ওকে, 2025-এ প্রকাশিত একটা গ্রন্থ হচ্ছে এই গ্রন্থটি। এটা লিখেছেন মধুমিতা মুরগিয়া। মধুমিতা মুরগিয়া। গমন করতে পারে না এমন একটি প্রাণীর নাম লেখো। গমন করতে পারে না মানে চলতে পারে না। প্রাণীদের বৈশিষ্ট্য কি? প্রাণীরা গমন করতে পারে, এটা হচ্ছে প্রাণীদের ওয়ান অফ দ্য তোমার হচ্ছে ফার্স্ট যেটাকে বলা হয় বৈশিষ্ট্য হিসাবে কিন্তু পরিচিত, তাই তো? তো প্রাণীরা গমন করতে পারে, আর উদ্ভিদরা সাধারণত ম্যাক্সিমাম উদ্ভিদ কি গমনে অক্ষম হয়ে থাকে, কিন্তু কিছু কিছু এখানে এক্সেপশনাল বিষয় আছে। কিছু প্রাণী গমনে অক্ষম মানে তারা চলাফেরা করতে পারে না, আবার কিছু প্রাণী আছে তারা গমন করতে পারে মানে চলাফেরা করতে পারে, এমন কিছু উদ্ভিদও আছে। ওকে, তো এখানে দেখো গমন করতে পারে না এমন প্রাণী হচ্ছে স্পঞ্জ, আর ভলবক্স ঠিক তার উল্টো, এটা গমনে সক্ষম, গমনে সক্ষম উদ্ভিদ। এটা এক ধরনের শৈবাল, তো এটাকে উদ্ভিদের মধ্যে আমরা বলবো। তো উদ্ভিদ বা এটাকে শৈবাল বলা হয়, ঠিক আছে, এক ধরনের শৈবাল এটা। তো গমনে এরা কিন্তু সক্ষম, গমন করতে পারে, চলতে পারে। আবার স্পঞ্জ উল্টো, এরা প্রাণী হওয়ার সত্ত্বেও গমনে অক্ষম। লাহোর দুর্গ কে নির্মাণ করেছিলেন? লাহোর ফোর্ট, লাহোর দুর্গ, বিখ্যাত লাহোর দুর্গ কে নির্মাণ করেন? বিখ্যাত লাহোর দুর্গ ডিয়ার স্টুডেন্টস কে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট আকবর নির্মাণ করেছিলেন লাহোর দুর্গ। আচ্ছা, তার সঙ্গে একটা জিনিস জেনে রাখো, আগ্রা দুর্গও তিনি নির্মাণ করেন। আগ্রা দুর্গ, যেটা 1983 বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়, ঠিক আছে? এটা 1983 বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তো এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদাপ্রাপ্ত আগ্রা দুর্গ, এটা আগ্রাতে অবস্থিত আছে উত্তরপ্রদেশে। এটাও কিন্তু নির্মাতা হচ্ছে মুঘল সম্রাট আকবর। খুবই গুরুত্বপূর্ণ, এটা জেনে রাখতে হবে। ওকে, আকবর নির্মাণ করেছিলেন। এরপরে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট হচ্ছে জুতা পলিশ করতে ব্যবহার করা হয় কোনটির? জুতা পলিশ করতে ব্যবহার করা হয় বা করতে ব্যবহার করা হয় কোন পদার্থটি? এখানে নাইট্রোবেনজিন, ইথাইল বেনজিন, এনহেপ্টেন এবং জাইলিন, এখানে কোন পদার্থটি বা কোনটির এখানে ব্যবহার করা হয়ে থাকে জুতা পলিশ করতে, জুতা চকচকে করতে, জুতা পলিশ করতে ব্যবহৃত হয় নাইট্রোবেনজিন। অপশন এ নাইট্রোবেনজিন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো কাকে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো কাকে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে দাদাভাই নৌরোজিকে বলা হতো। ওকে, দাদাভাই নৌরোজি। ভারতে কোন প্রকৃতির কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? ভারতে কোন ধরনের কয়লা, কোন প্রকৃতির কয়লা আমরা বেশি বেশি পরিমাণে পেয়ে থাকি? ভারতে যে প্রকৃতির কয়লা সব থেকে বেশি পাওয়া যায় সেটা কোন ধরনের কয়লা? বিটুমিনাস কয়লা। বিটুমিনাস সব থেকে বেশি পাওয়া যায় আমাদের ভারতে। নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নেল্লোর, এটা নেল্লোর বলে যে শহরটা আছে না, নেল্লোর, এই নেল্লোর শহরটা, এটাকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়। চিংড়ি রাজধানী হিসাবে পরিচিত। প্রন ক্যাপিটাল অফ ইন্ডিয়া।
তো ভারতের চিংড়ি রাজধানী নেল্লোর, এই নেল্লোর নামে নেল্লোরে অবস্থিত আছে নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র। কোথায় আছে এটা? অন্ধ্রপ্রদেশে আছে নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র। কোন রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য? ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য ছিল কোনটি? ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কেরালা। সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি কাদের মধ্যে হয় জানো? হিমাচল প্রদেশ সিমলাতে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো এটা কাদের মধ্যে হয়? এটা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত ও পাকিস্তানের মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল সিমলা চুক্তি। সিমলা চুক্তিটা কবে হয়? 1972 সালে হয়েছিল সিমলা চুক্তি। সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে? একটা সুষম খাদ্যের ভিতরে কয়টি উপাদান থাকবে? কয়টি থাকবে? ফ্যাট থাকবে, শর্করা বা কার্বোহাইড্রেট থাকবে, তাই না? ফ্যাট, শর্করা, ভিটামিন থাকে, তারপরে জল থাকে, খনিজ থাকে, আর কি থাকবে? প্রোটিন থাকে। বাস এগুলোই। খনিজ পদার্থ, প্রোটিন বা আমিষ, প্রোটিনটাকে আমিষও বলা হয়, জল, ভিটামিন, শর্করা, ফ্যাট, এগুলো থাকে কিন্তু সুষম খাদ্যে। এই 6টি উপাদান থাকে। তো সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি উপাদান। ওকে। মেরু অঞ্চলে বরফের তৈরি ঘরকে কি বলা হয়? মেরু অঞ্চল বা পোলার রিজনে যদি আমরা দেখি, বরফের তৈরি কিছু ঘর দেখা যায়, বিশেষ ঘর। এই ঘরগুলোকে কি ঘর বলা হয়? মেরু অঞ্চলে বরফের তৈরি ঘরগুলোকে বলা হয় ইগলু। ইগলু ঘর। কোন দেশের রাজধানী কার্ডিফ? কার্ডিফ হচ্ছে কোন দেশের রাজধানী? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, ডেনমার্ক। কার্ডিফ হচ্ছে ওয়েলসের রাজধানী। ওয়েলস দেশটা অ্যাকচুয়ালি, এটা একটু বলে রাখি, একটা কমপ্লিকেটেড দেশ। ওয়েলস হচ্ছে না স্বশাসিত একটা অঞ্চল, কিন্তু এটা আবার যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের ভিতরে পড়ে থাকে ওয়েলসটা। তো ইউনাইটেড কিংডমের ভিতরে বা আন্ডারে একটা দেশ হচ্ছে ওয়েলস। আয়ারল্যান্ডেরও কিছু অংশ বা স্কটল্যান্ড তো পুরোটা এটা তোমার যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের মধ্যে পড়ে থাকে। তো এখানে আয়ারল্যান্ডের রাজধানী কি? ডাবলিন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। আচ্ছা, স্কটল্যান্ডের হচ্ছে এডনবরা। এডনবরা হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী। আর ডেনমার্কের রাজধানী মোস্ট ইম্পর্টেন্ট, খুবই পরীক্ষায় আসে এটা এবং অনেক পরীক্ষায় এসেও গেছে। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী শহরের নাম। ওকে, এই ছিল আজকের ক্লাস। 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো ক্লাসটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সকলে লাইক করতে ভুলবে না। টাটা।